আসসালামু আলাইকুম। এবারে আমরা দেখব ২ চলক সমীকরণ যেটা, এটা খুব, খুব সহজ হবে যদি আপনারা অলরেডি এক চলক সমীকরণ চ্যাপ্টারটা ভালোমতো করে এসে থাকেন। তবে আমি বলি ভাই এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এগুলো আপনারা অনেকের জন্যই হয়তো অ্যান্সার করা কঠিন হবে। সো আমি এখানে এত বেশি ইম্পোর্টেন্স দিতে বলব না। এত বেশি ইম্পোর্টেন্স দিতে আমি বলব না। কিন্তু যদি আপনি নিজে কনফিডেন্ট হইতে চান যে আমি ম্যাথমেটিক্স অনেক ভালো পারি, ইটস মাই স্ট্রং জোন, যারা এটাকে স্ট্রং জোনে কনভার্ট করতে চান, ঠিক আছে? তারা এটা অবশ্যই ভালো মতো করবেন। এবং আমি আপনাদেরকে একটা জিনিস কথা দিতে পারি, আপনি যদি এই চ্যাপ্টারটায় ২টা দিন নিজের ফুল কনসেন্ট্রেশন দিয়ে নিজেকে এটা বলেন যে আই উইল মেক ইট গুড, আমি আমার এই দুর্বলতা কাটায় ফেলবো, এই চ্যাপ্টারে যেটুক লাগে এটা আপনার হয়ে যাবে। আপনার কোনোদিন মনে হবে না যে এগুলো আপনি পারেন না। এই টাইপের অঙ্কগুলো আপনাদের সবসময় হেল্প করবে পরীক্ষায়, কনফিডেন্স দিবে এক্সট্রা, এবং আপনার ম্যাথের কোনো ধরনের কোনো কি বলবো ইয়েই থাকবে না, ভীতিই থাকবে না। আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করি, আপনারা কি এই যে প্রথম লাইন থেকে পড়েন প্রত্যেকটা চ্যাপ্টারে, না পড়লে ব্যাক করে পড়ে নিবেন? এই জিনিসগুলো হচ্ছে ভূমিকা, এই জিনিসগুলো হচ্ছে পটভূমি। কেন আমাকে এই জিনিসগুলো কাজে লাগবে, এগুলো না জানলে আপনি পরীক্ষায় অঙ্ক পারবেন না। আপনারা অধিকাংশ ক্ষেত্রে এটা ভুল করেন যে অঙ্কের প্রবলেম ধরে সলভ করেন, অঙ্ক মুখস্থ করেন, এটা অঙ্ক শেখার উপায় না। এই ভুলটা করা যাবে না। ওই ভুলটা না করে এইখানে এটা শেখার চেষ্টা করেন, ঠিক আছে? যে কোন জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করতে, এটা পটভূমিটা কি, তাহলেই পারবেন। চলেন শুরু করি। সরল সহ-সমীকরণ। আমি একদম ডিটেইলস ব্যাখ্যা-ট্যাখ্যায় যাচ্ছি না। সহজেই বুঝে যাবেন যে আসলে জিনিসগুলা কি। এখানে ২ চলক মানে ওই যে আগেরটায় বলছেন, এখানে আমার ২ টা আননোন থাকবে। ২ টা আননোন থাকবে। মানে ২ টা এমন জিনিস থাকবে যেটা আমরা জানি না, ২ টি আমরা বের করব। ২ টা আননোন বের করার জন্য একটা সহজ জিনিস বলি, একটা আননোন থাকলে একটা সমীকরণ দিয়ে বের করা যায়। ২ টা আননোন থাকলে ২ টা সমীকরণ লাগে। এখানে দেখবেন আমাদের হাতে ২ টা সমীকরণ থাকবে। মূলত আমরা এটাই শিখব, ২ টা সমীকরণ থেকে সমাধান করে ২ টা সমীকরণের মান কিভাবে বের করা যায়। ২ টা চলকের মান কিভাবে বের করা যায়। ২ টা আননোন ভেরিয়েবলের মান কিভাবে বের করা যায়। ক্লিয়ার? ২ টা সমীকরণ থেকে সমাধান করে ২ টা ভেরিয়েবলের মান কিভাবে বের করা যায়। এটাই আমরা এখানে শিখব। ঠিক আছে? সো আপনারা আ আবারও বলতে যে ব্যাখ্যা সহ জিনিসগুলো দেখতে, দেখতে আগাবেন। ঠিক আছে? এই যে চার্টটা দেখবেন যে ২ রকম ২ এক্স আর ওয়াই এর অনেকগুলা মানের জন্য এটা সমাধানটা সিদ্ধ হয়। ঠিক আছে? সলভ করা যায়। এই যে সেট গুলা বলে দিছে। ঠিক আছে? সো এই ব্যাখ্যাগুলা পড়ে জিনিসটা বুঝবেন। আবারও বলব, এটা 9-10 এর বাচ্চাদের জন্য লেখা বই। আপনি যদি লাইন বাই লাইন ধাপে, ধাপে পড়েন ইজিলি বুঝতে পারবেন। আমি আগাচ্ছি কি, কি করব। আর একটা সমীকরণ, এই ব্যাখ্যাটা ভাই আবারও বলি, এই যে 12.1 এটাই আপনার এই পুরা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট। যে এই সমীকরণগুলা কেন কাজে লাগে। ক্লিয়ার? একটু বুঝতে পারলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে আসেন। এবার একটু এই চ্যাপ্টারটা একটু অ্যাডভান্স চ্যাপ্টার, সো একটু সময় লাগবে। আজ স্লো যাব। ২ চলক বিশিষ্ট সরল সহ-সমীকরণের সমাধানের যোগ্যতা। মানে কি হইলে এটা সমাধান করা যায়। এই ২ টাকে মিলে একসাথে বলে সমাধান, সমীকরণ জোট। সো ২ টা আননোন যেহেতু আমার ২ টা সমীকরণ থাকলে আমি সলভ করতে পারবো। এই চ্যাপ্টারটা ভাইয়া সবচেয়ে বেশি কাজে লাগবে যতটা না ম্যাথে, তার থেকে অনেক বেশি ডেটা সাফিসিয়েন্সি তে। এই জন্য চ্যাপ্টারটাকে মনোযোগ দিয়ে থিওরি পার্টটা বুঝে যাবেন। নইলে আপনি ডেটা সাফিসিয়েন্সি তে গিয়ে সলভ করতে পারবেন না। ওই যে অ্যানালিটিক্যাল পার্টে ডেটা সাফিসিয়েন্সি, হ্যাঁ? ইনফ্যাক্ট পুরো বীজগণিত পার্টটাই ডেটা সাফিসিয়েন্সি তে আমাদের সবচেয়ে বেশি লাগবে। আবার ডেটা সাফিসিয়েন্সি যখন করব তখন বীজগণিতের নিজের স্কিল বাড়বে। তো এটা একে অন্যের পরিপূরক। ডেটা সাফিসিয়েন্সি করতে গিয়ে আপনার বীজগণিতের কনসেপ্ট আরো বাড়বে। আমরা খুব দ্রুতই ডেটা সাফিসিয়েন্সি করব, যেন আমরা বীজগণিতটাকে আরো বস হইতে পারি। ওকে? সো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ২ টা সমীকরণ কনসিস্টেন্ট হইতে হয়। কনসিস্টেন্ট মানে কি? মানে হচ্ছে ২ টা সমীকরণ থেকে যে এক্স আর ওয়াই এর মান পাবো তারা যেন একই রকম হয়। এটা ডিটেইলস এ যাচ্ছি না, এটা পড়লে বুঝে যাবেন, হ্যাঁ? না বুঝলেও কোনো প্রবলেম নেই। একান্ত না বুঝতে পারলে কোনো প্রবলেম নেই। আস্তে, আস্তে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে অঙ্ক করতে গেলে। ঠিক আছে? মূল ব্যাপারটা হচ্ছে ২ টা সমীকরণকে আমি যে এক্স আর ওয়াই এর যে মানটা আমি বের করব, তারা যেন একই রকম হয়। ২ জায়গা থেকে যেন একই টাইপের মান আসে। যদি অন্যরকম হয় তাহলে সেটা সমাধান করা যাবে না, বা তারা আসলে ভুল সমীকরণ। ঠিক আছে? ওকে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমরা সামনে আগাইলে জিনিসটা ক্লিয়ার হবে। চলেন দেখা যাচ্ছে। এই চ্যাপ্টার এই পয়েন্টটা ভাইয়া খুব ভালো মতো পড়বেন, এই যে 12.2। এই জিনিসগুলোই কিন্তু আপনার কনসেপ্ট। আবারও বলি, অঙ্ক চিন্তা পরে, কনসেপ্ট। এই জিনিসগুলোই আপনার কনসেপ্ট, এবং এই চ্যাপ্টারটায় মোটামুটি ভাইয়া মোটামুটি ২ এর দিনের বেশি সময় দিবেন। মানে ২ দিন তো দিবেনই থিওরি গুলো বোঝার জন্য। দেন অঙ্ক করার জন্য ১ দিন। এখন আমি বলি যে আমি তো দিন আগে শুরুতেই বলছিলাম, দিন বলে কোনো কথা নাই। বেসিক্যালি আই মেন্ট একদিন যদি আপনি ৪ ঘন্টা করে সময় দেন, তাহলে এখানে ১২ ঘন্টা সময় দিবেন। সেই ১২ ঘন্টা আপনি একদিন পড়লেও হবে। ঠিক আছে? এখন যদি আপনি টানা ২ দিন ১২, ১২ ২৪ ঘন্টা দেন, ডেফিনিটলি আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। ভাই ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কতটা টাইম দিবেন। চান্স পাইতে চাইলে আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে বছর চান্স পাইতে চান,
এবছর যতজন পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করবে, 3-3.5 হাজার স্টুডেন্ট, তাদের সবার চেয়ে ঘন্টার হিসেবে আপনার আগে থাকতে হবে। ঘন্টার হিসেবে আপনি সবচেয়ে বেশি পড়ছেন সেটা এনশিওর করতে হবে। এটা একদম মাস্ট, প্রথম কথা। ঠিক আছে তোকে, তো এখানে এই জিনিসটা খুব ভালো মতো আলোচনা করবেন। এগুলো কিন্তু বোঝার জন্য, আর কিছু না, জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, এরপরে একটা সামারি দিয়ে দিছে, দেখেন একটা সামারি দিয়ে দিছে। ঠিক আছে, এই সামারিটা খেয়াল করবেন যে সমাধান আছে সমাধান নেই এরকম আর কি। হ্যাঁ, ক্লিয়ার? এটা জাস্ট একটু বোঝার জন্য, মুখস্থ করতে হবে না। আবার বলি, মুখস্থ করতে হবে না, ইভেন না বুঝলে বুঝতেও হবে না। যদি একান্ত না বুঝেন বুঝতেও হবে না, একান্ত না বুঝলে বুঝতেও হবে না। আমি আলোচনায় যাচ্ছি না কারণ চাইলে এটা নিয়ে আমি পুরো একটা ক্লাস নিতে পারি, কিন্তু সেটা নিচ্ছি না কারণ এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। এই মুহূর্তে এটা আস্তে আস্তে করে ক্লিয়ার করবো। তবে মাথায় রাখেন, এই জায়গাটা, এই চার্টটা, এই চার্টে যেটা বলছে সেটা আস্তে করে আপনার যদি যারা ক্লিয়ার হইতে পারবেন তাদের জন্য একটু অ্যাডভান্স প্রিপারেশনটা ভালো থাকবে। ঠিক আছে, তো আমি একটা জিনিস একটু এই চার্টটা ধরে একটু আলোচনা করে দিই। আমাদের যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে, এখন আপনার এই এ বি এর মানে জানেন, এখানে ধরেন কনস্ট্যান্ট কিছু ভ্যালু থাকবে, 1 2 3 4 টাইপের, 10 12 এরকম, যেগুলোকে আমরা সংখ্যা বলি। সো যদি a1/a2 ইকুয়ালস টু b1/b2 না হয়, তাহলে কি হবে, তারা, তাদের মধ্যে সমাধান আছে এবং একটা মাত্র সমাধান আমরা পাবো, এই যে বলছে আছে একটি সমাধান। ঠিক আছে, যদি সবগুলো ইকুয়াল হয় তার মানে আসলে তাদের অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, আর যদি টোটালি কনস্ট্যান্ট পার্টটা দেখা যাবে, এই দুটো ইকুয়াল কিন্তু কনস্ট্যান্ট পার্টটা ইকুয়াল না, মানে অনুপাত, কনস্ট্যান্ট পার্ট দুটোর অনুপাত ইকুয়াল না, তাহলে তার কোনো সমাধানই নেই। ঠিক আছে, তো এই লাস্টের লাইনটা খেয়াল রাখবেন। এখানে কিছু কিছু যে ব্যাখ্যাটা দেখে যে 1 2, ঠিক আছে, এই মোটামুটি কথাবার্তা। এইবারে আসি ভাইয়া, উপরে যা কিছু বলছে আপনি উদাহরণগুলো করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। উপরে যা কিছু বলছে, এই জন্য যখন এটা বুঝতে পারবেন না এইগুলো পড়ার পর, মানে 12.2 খুব ভালো মতো যারা করতে চান বোঝার চেষ্টা করুন। ওই কটা বুঝতে পারবেন না যখন, এখানে যে প্রত্যেকটা কেস আলোচনা করছে, উদাহরণ দেখলে এবার ক্লিয়ার হয়ে যাবে কেন আমি আলোচনা করতে যাচ্ছিলাম না যে এটা, এবার উদাহরণগুলো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা কেস এখানে আলোচনা করা আছে। সেই পার্টটা ভাই একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যারা খুব বেশি উইক তারা এই পার্টটা বাদ দিয়েও চিন্তা করতে পারেন। তাদের জন্য আমি বলবো এটা বাদ দিবে, এই জন্য দুনিয়া সপ্তাহ আমার পারতে হবে না পরীক্ষার জন্য, তাই না? তার জন্য আমার এটা বেশি কঠিন, আমি এই জায়গায় এটা ইফোর্ট না দিয়ে এই ইফোর্টটা অন্য জায়গায় দিব, যেগুলো সহজ আমি সহজগুলো দিয়ে ইফোর্ট দিব, সুতরাং আমি পরীক্ষার জন্য সহজগুলোর থেকে মার্কস ক্যারি করতে পারি। বুঝতে পারলাম ভাইয়া? সো এটা নিয়ে আমাদের এত প্যারা নেই, ওকে? বাট এই উদাহরণ 3টা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে? তো এখানে আসলে এই যে চ্যাপ্টারটা করলাম, প্রথম চ্যাপ্টারটা, এখানকার 12.1 যদি বলেন, এটা পুরোপুরি ভাইয়া হচ্ছে একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। থিওরিগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে। এই যে 3টা উদাহরণ দেখলাম, এগুলো কোনোদিন পরীক্ষায় আসবে না। বাট এগুলো যদি না বুঝি আমি এই চ্যাপ্টার আর বুঝবো না, সামনে বুঝতে পারবো না। তো এটা না কনফার্ম করতে না পারলে সামনে আগানো কঠিন, ওখানে একটু বেশি সময় দেয়। এবার এখানে সরল সমীকরণের সমাধান কেমনে করে। হ্যাঁ, এই সমাধানগুলোর জন্য এখানে অনেক পদ্ধতি দেয়া আছে। আমরা 3টা পদ্ধতি শিখবো। কেন 3টা পদ্ধতি শিখবো? আসলে 3টা পদ্ধতি আমাদেরকে একই, লৈখিক পদ্ধতিটা আমরা শিখবো না, 4 নাম্বার বাদ। তবে ভাই আবারও বলতেছি, এই সমাধানগুলো শেখা জরুরি। 3টা পদ্ধতি একই রেজাল্টই আসে। তো আপনি প্রত্যেকটা অঙ্ক 3টা পদ্ধতিতে করে করা শিখতে পারেন। এতে লাভ হবে যেটা, আপনার পরীক্ষার হলে যেটা আপনার ইজি মনে হবে আপনি সেটাই করবেন। পরীক্ষার হলে আপনার যেটা ইজি মনে হবে আপনি সেটাই করবেন। কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এগুলো আপনারা ছোটবেলায় করে আসছেন, অলরেডি অনেকে জানেন। ঠিক আছে, সো খুব বেশি কঠিন কিছু না। আমি যাচ্ছি না, আলোচনায় যাচ্ছি না, এগুলো সব উদাহরণ দিয়ে তারা আলোচনা করবে, ভেরি সিম্পল। সো আমি যাচ্ছি না। প্রতিস্থাপন পদ্ধতি মানে কি, এখান থেকে মনে করেন ওয়াই এর একটা মান বের করবো, সেই ওয়াই এর মানটা পরের সমীকরণে বসাই দিব। অথবা মনে করেন এখানে এক্স এর একটা মান বের করবো, সেই এক্স এর মানটা পরের সমীকরণে বসাই দিব। যেটা খেয়াল রাখতে হবে, এই যে প্রতিস্থাপন করার সময় যে মানটা বের করবো, সেখানে এক্স আর ওয়াই এর সাথে কোনো এই সাথে কিছু থাকা যাবে না, কোএফিসিয়েন্ট থাকা যাবে না। এটাকে সহগ বলে বাংলায়, সহগ, আর ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট, থাকা যাবে না। সো এই যে ওয়াই ইকুয়ালস টু বের করছি 8 - 2x, এখানে আমি কেন ওয়াই এর মানটা বের করছি, কারণ ওয়াই এর সাথে অলরেডি কিছু নাই। যদি ওয়াই এর সাথে মনে করেন 3 থাকতো, তাহলে আমি যে কোনোটা বের করতাম। সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ করতে হইতো আবার, তাই না? যে মনে করেন ওয়াই এর আগে একটা 3 আছে, তাহলে 8 - 2x ডিভাইড বাই 3 হইতো। সো আমি বুঝতে পারছি যে মান যখন বের করবো তখন এটার সাথে কিন্তু সাথে কিছু রাখা যাবে না। এই যে, এবার একটু ব্যাখ্যা বলে দিই। সুবিধা মতো সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করে প্রাপ্ত সমীকরণে বসালে এক চলক সমীকরণ পাওয়া যায়। এক চলক সমীকরণ আমরা যখন পেয়ে যাই, দেখেন যখন কনভার্ট করে যখন এক চলক সমীকরণ হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে 3x - 2 8 - 2x = 5, এটা এক চলক সমীকরণ হয়ে গেছে। তখন ইজিলিতে এক চলক সমীকরণ সমাধান করাই যায়। ঠিক আছে, আচ্ছা, অপনয়ন পদ্ধতি। আচ্ছা, এখানে বলছে দুটা পদ্ধতির পার্থক্য ব্যবহার করে তারা একই সমীকরণ দিয়ে সমাধান করাচ্ছে, একই সমীকরণ সেট দিয়ে। তো দিস ইজ গুড, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। অপনয়ন পদ্ধতি মানে হচ্ছে ভাইয়া,
এখান থেকে যে কোনো একটা সমীকরণকে আমরা এলিমিনেট করে দিব। কেমনে এলিমিনেট করে দিব? দুইটি ইকুয়েশনের মধ্যে কমন কোনো টার্ম দিয়ে আমরা গুণ করবো। ধরেন প্রথম ইকুয়েশনটাকে যদি আমি মনে করেন আমরা এক্স কে এলিমিনেট করতে চাই, তাহলে এখানে আছে টোয়াইস এক্স আর এখানে আছে থ্রাইস এক্স, তাহলে এই টোয়াইস এক্স যদি আমি 2 দিয়ে গুণ করি, সরি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 6x হবে। আর নিচের 3x টাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানেও 6x হবে। তো আসলে শুধু একটাকে তো গুণ করা যাবে না, করলে পুরোটাকে করতে হবে। তো আমি উপরের 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করবো, নিচের 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করবো। তারপরে দুইটারে আমরা যোগ বিয়োগ হোয়াট এভার যেটা করলে কাটাকাটি যায়। এরা ওয়াই কে করছে, আর আমি যে পদ্ধতি বলছি সেটা না করে সেটা করলে করতে হবে বিয়োগ। সেটা করলে বিয়োগ করলে উপরে 6x আর নিচের 6x কাটাকাটি চলে যাবে, এক সমীকরণ থেকে আর একটা সমীকরণকে বিয়োগ। সেটা না করে এখানে ওয়াই কে তারা করছে, কারণ একটাকে গুণ করলেই হয়। দিস ইজ দ্য ট্রিক্স। আপনি এই সমীকরণটা করার সময় আমি যে পদ্ধতি বলছি সেটা লেন্দি হইতো, কিন্তু দেখা যাচ্ছে এখানে ভাই শুধু প্রথমটারে 2 দিয়ে গুণ করলেই, যোগ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো হচ্ছে ভাই আপনার কনসেপ্ট বা সেন্স। এটা ডেভেলপ করার উপায় হচ্ছে বেশি বেশি ম্যাথে করা। যে কিভাবে করলে দ্রুত হবে। আমি যে পদ্ধতি বলছিলাম যে 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করা আর 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করা, সেটা ডেফিনেটলি সহজ হইতো, কিন্তু সেক্ষেত্রে মানে কারেক্ট হইতো, কিন্তু সময় লাগতো অনেক। তার থেকেও দেখা যাচ্ছে প্রশ্নের ধরন অনুযায়ী, এখানে প্রশ্নের ধরন অনুযায়ী এই ওয়াই কে প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে 8y আর নিচে টোয়াইস ওয়াই যোগ করলে, এখানে যদি প্লাস আছে এখানে মাইনাস আছে তা কাটা চলে যায়। ঠিক আছে? তো দুইটা সমীকরণ যোগ করার জন্য আপনার এগুলো ভাই একটা হাতে কলমে করবেন। হাতে কলমে মানে কি, এরা বলছে সমীকরণ 1 কে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে এটা পাই। আপনারা কি করবেন, এইটাকে এই মনে করেন ডান পাশে লিখলেন, তার নিচে 2 নাম্বারটাকে লিখবেন, লিখে একটা টান দিয়ে দুটো যোগ করবেন বা দুটো বিয়োগ করবেন, হোয়াট এভার। এইগুলো নিজের সুবিধা মতো সাজায় করবেন। শুরুর দিকে এরকম না করলে অঙ্ক ভুল হয়ে যায়। এরা এখানে লিখতে সমীকরণ 2 আর 3 যোগ করে পাই, আর আপনি না আসলে যোগটা উপরে নিচে লিখে করেন। ঠিক আছে? উপরে নিচে লিখে করেন, নইলে আপনার অঙ্কগুলো ভুল হয়ে যাবে। ঠিক আছে? আপনার অঙ্কগুলো ভুল হয়ে যাবে। এই যে 2 আর 3 এরা যেভাবে লিখছে না, যদি একটু সাজায় লেখেন, একটু এই যে থ্রাইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 5, এটা একটু বামে চাপায় লিখেন। এই 4x এর নিচে থ্রাইস এক্স লিখেন, টোয়াইস ওয়াই এর নিচে টোয়াইস ওয়াই লিখেন, ইকুয়াল এর নিচে ইকুয়াল লেখেন, 16 এর নিচে 5 লেখেন, তারপর যোগটা করেন। ঠিক আছে? অপনয়ন পদ্ধতি জিনিসটাকে এখানে বলে দিছি। ওকে? আর গুণন পদ্ধতি ভাই এটা আমি বাদ দিতে বলবো, এটা আপনাদের দরকার নেই। আর গুণন পদ্ধতিটা আপনাদের দরকার নাই। তবে আর গুণন পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি সমাধান করার জন্য, সবচেয়ে দ্রুত পদ্ধতি। কিন্তু এটা আমি আপনাদেরকে বাদ দিতে বলবো, কারণ উপরের দুটা পদ্ধতি দিয়ে পরীক্ষায় হয়ে যাবে। এটা ইউজুয়ালি যারা আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলেন বা এটা নর্মালি আমরা অনভ্যস্ততার কারণে এটা করা হয় না। তো এটা দরকার নেই। ঠিক আছে? তো এই উপরের দুটা পদ্ধতি আপনারা শিখলেই হবে। ঠিক আছে? আর গুণন পদ্ধতিটা একদমই দরকার নাই। ওকে? ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি ভাই, যারা একান্ত শিখতে চান, দরকারই নেই থাকে, এটাও বাদ দিব, দরকার নেই। শেখাশেখির কোনো দরকারই নেই। ওকে? শেখাশেখির কোনো দরকারই নেই। এই টপিক এই অংশটা পুরা বাদ। উদাহরণ 3, আর গুণন পদ্ধতি সমাধান করা বাদ। ঠিক আছে? ওকে, এটা পুরা বাদ। ক্লিয়ার? উদাহরণ 4 বাদ। মানে আর গুণন পদ্ধতি টপিকটা এবং লৈখিক পদ্ধতি এটাও বাদ। মানে শুধুমাত্র আপনারা এই আর গুণন আর লৈখিক এই দুইটা বাদ। তাহলে আপনারা শিখবেন 1 প্রতিস্থাপন, 2 অপনয়ন। ওকে? ক্লিয়ার? জাস্ট এই দুটো। কথা শেষ এখানে। পরের টপিকে চলে যাচ্ছি। লৈখিক পদ্ধতি লাগবে না। ঠিক আছে? শেষ। মোটামুটি এই কনসেপ্টটুকু শেখার পরে এখন সরাসরি আমরা অঙ্কে চলে যেতে পারবো। ঠিক আছে? এই যে বাস্তব সমাধান এই। সেম ভাই এই অঙ্কগুলা মানে খুব সহজ অঙ্ক। খুব সহজ অঙ্ক। আপনার এই অঙ্কগুলা করার সময় এক চলকের অঙ্কগুলোর সাথে একটু মিলায় দেখবেন। যারা এরকম তো একটা সিমিলার এক চলকের অঙ্ক দেখছিলাম, সেটার সাথে এই অঙ্কটার পার্থক্য কি? কেন এখানে 2 চলক লাগলো? ফর এক্সাম্পল আমি উদাহরণ 5 বলবো। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় সংখ্যা অপেক্ষা 2 বেশি। সিমিলার একটা অঙ্ক যখন এখানে পাচ্ছেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির যোগফলের সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তো আপনি যদি মনে করেন এক চলক দিয়ে করবেন, করতে পারেন, যদি করা যায় ট্রাই করতে পারেন, আপনার ইচ্ছা। মানে যদি দেখেন যে না এটাতে এই কারণে হয় না, তখন এখানে আপনি দেখবেন যে 2 চলক লাগে। ঠিক আছে? ক্লিয়ার? কারণ কেন লাগতেছে সেটা আমি আপনাকে বলে দিই। এইখানে না এক চলক আর মানে একক আর দশক স্থানীয় অঙ্কটাকে একটা আননোন দিয়ে প্রকাশ করা যায়। তো কারণ বলছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক যেটা ধরবো তার সাথে 2 যোগ করলে একক স্থানীয়টা পাওয়া যেত। দুজনের মধ্যে একটা সম্পর্ক বলে দিছিল, কিন্তু এই অঙ্কটা খেয়াল করে এখানে এমন কোনো সম্পর্ক বলে নাই। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এক্স যোগ ওয়াই, ওই দুটার মধ্যে তো কোনো সম্পর্ক বলে নাই। একক স্থানীয় অঙ্ক কোনটা আর দশক স্থানীয় অঙ্ক কোনটা, তাদের মধ্যে সম্পর্ক কি সেটা বলে নাই। বলছে তাদের যোগফলের সাথে 5 যোগ করলে।
সো এই যে সম্পর্কটা জানি না বলে এখানে দুই চলক নিতে হয়েছে। ক্লিয়ার? দুই চলক মানে দুইটাই আননোন ধরতে হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো অঙ্কের পর কিন্তু ভাই একই কনসেপ্ট, সহজ। এরপরে পুরো সহজ। আপনার কাজ হচ্ছে এখান থেকে ওই দুইটা যে পদ্ধতি শিখলাম, প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে আপনি দুইটা সমীকরণ এখান থেকে বের হবে। সেই দুইটা সমীকরণে দুইটা শর্ত দেওয়া যায়। শর্ত এক থেকে 1 নাম্বার শর্ত আসছে, শর্ত 2 থেকে 2 নাম্বার শর্ত আসছে। দেন আমরা এই দুইটা ব্যবহার করে আমরা সমাধান করলে অ্যান্সার শেষ। ক্লিয়ার? পিতা পুত্রের অঙ্কে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই অনেক ক্ষেত্রেই এই আলাদা আলাদা করে ভেরিয়েবল ধরে নিলে অঙ্কটা সহজ হয়। আপনারা পিতা পুত্রের অঙ্ক আগে করে আসছেন। যদি এটা আপনি পাটিগণিত দিয়ে করতে চান, পাটিগণিত দিয়ে করে ফেলবেন। আপনার যদি মনে হয় যে এটা পাটিগণিত দিয়ে হয়ে যাচ্ছে, ওই করে ফেলবেন, কোনো সমস্যা নেই। পাটিগণিত দিয়ে করে ফেললে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। বাট যদি মনে করেন যে না, এটা তো আসলে আননোন ধরলে সুবিধা হয়েছে, আবার একটা জিনিস বলি, আমাদের দুইটা আননোন তখনই ধরতে হয় যখন দুজনের মধ্যে কোনো সম্পর্ক বলে দেয় না। যে দুইটা আননোনের মধ্যে কোনো সম্পর্ক বলে দেয় না, ঠিক আছে? বাট যদি দুইটা আননোনের মধ্যে একটা সম্পর্ক বলে দেয়, তখন ইজিলি একটা চলক দিয়ে করা যায়। যে একটাকে মনে করেন এক্স ধরলাম, আর একটার সাথে যে সম্পর্ক বলে দিচ্ছে x+2 x+3 বা থ্রাইস এক্স বা 4x হোয়াট এভার, সেরকম করে আমরা ইজিলি ধরে করতে পারি। বাট যখন এরকম বলে দেয় না, ভিন্ন ভিন্ন শর্ত দিয়ে দেয়, তখন ওই শর্ত অনুসারে সমীকরণ আমরা বানাই, দেন সমীকরণগুলোকে সমাধান করি। ক্লিয়ার? সিমিলারলি ভাই উদাহরণ 13, এগুলো আপনারা যখন জ্যামিতি করবেন তখন আরো ক্লিয়ার হবে। যারা অলরেডি জ্যামিতি করছেন তাদের জন্য অলরেডি জিনিসগুলো ক্লিয়ার। তো এখানে সমস্যা নেই, এখানে একটা মাত্র শর্ত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একটা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে কিন্তু আবার বলি ভাই 3টা অঙ্ক। এবার এই অঙ্কটা উদাহরণ 13, এটা হুবহু আইবির পরীক্ষা আসে, হুবহু আসে, একদম হুবহু। এই যে উদাহরণ 13, 3টা অঙ্ক যে আছে হুবহু আসে, যে কোনোটা আসতে পারে। মানে কত আসবে না, এখানে 2টা অঙ্ক বেসিক্যালি, খ আর গ। তো হুবহু পরীক্ষা আসে। সো ভাই ইটস আপ টু ইউ। যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, করতে পারেন, আর কিন্তু কিছু না ভাই। এই অঙ্কগুলোর মধ্যে মূল চ্যালেঞ্জ হচ্ছে first সমীকরণটা বানানো। ক নাম্বারে যেটা বলছে এটাই চ্যালেঞ্জ। ওইটা করা হয়ে গেলে অঙ্ক 99% শেষ। বাকির পরে খালি সমাধান করা, অপনয়ন বা প্রতিস্থাপন, যেটা যেটা সহজ মনে হয় সেটা দিয়ে করবেন। ঠিক আছে? ওকে। এই অঙ্কটা কিন্তু আপনি এক চলকেও করে আসছেন, তো দেখবেন এক চলকের সাথে এটার পার্থক্য কি। পার্থক্য হচ্ছে এখানে ওই কোন দুজনের মধ্যে কোনো রিলেশন দেয়া নেই। ঠিক আছে? এখানে সমাধানটা হচ্ছে এক চলক না, রাশিতে করে আসছে, বীজগণিতিক রাশিতে। এই যে এখানে করে আসছে। তো এখানে দেখবেন দুজনের মধ্যে ওই কোনো রিলেশন দেয়া নেই, এই জন্য আমরা ওইভাবে করে করছি। ঠিক আছে? তো এখানে অঙ্কটা, হ্যাঁ, আগের যে অঙ্কটা করে আসছিলাম, আচ্ছা আমি এখন আর খুঁজতে গেলাম না, করে আসছেন এরকম অঙ্ক আগে। সো ওকে, এগুলো আপনি ইজিলি পারবেন। ঠিক আছে? ওকে, মোটামুটি আমাদের অঙ্ক শেষ, এই চ্যাপ্টার শেষ। তো এই চ্যাপ্টার কিন্তু তুলনামূলক ছোট, তুলনামূলক ছোট, কিন্তু কি, অঙ্কগুলা ভালো মতো মন দিয়ে দেখতে হবে, করতে পারতে হবে। চ্যাপ্টারটা তুলনামূলক ছোট। এই চ্যাপ্টারে এবার সামারি করে শেখার আছে দুইটা জিনিস, অপনয়ন আর প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করা, আর এরকম একটা বাংলা প্রশ্ন পড়ে সেটাকে সমীকরণে কনভার্ট করতে পারা প্রয়োজন অনুসারে। সমীকরণ না লাগলে সমীকরণে যাবেন না, অ্যারিথমেটিক দিয়ে পাটিগণিত দিয়ে করে ফেলবেন। যদি মনে করেন যে না, এটা সমীকরণ দিয়ে করলে সহজ, তাহলে সমীকরণ বানাবো, সমাধান করবো। তো এই অঙ্ক চ্যাপ্টারের সামারিটা হচ্ছে, প্রশ্নে যা বলা থাকবে সেই শর্ত অনুসারে আননোন গুলো ধরবো, একটাকে এক্স একটাকে ওয়াই, তারপরে সেগুলাকে সমীকরণে কনভার্ট করব দেয়া শর্ত অনুসারে, দেন সেই সমীকরণ থেকে সমাধান করে আননোনের ভ্যারিয়েবল গুলো বের করে ফেলবো। ক্লিয়ার? সো এই কাজের অঙ্কটা আপনারা যারা ত্রিভুজে জানেন তারা এটা কাজের অঙ্কটা করবেন। একটা সহজ জিনিস বলি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই কনসেপ্টটা ব্যবহার করে আপনারা এই কাজের অঙ্কটা সমাধান করবেন। ঠিক আছে? ওকে। সো আমাদের বীজগণিত অংশ এই চ্যাপ্টার দিয়ে শেষ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? বেস্ট অফ লাক। জিনিসগুলা পুরো বীজগণিত সবগুলো অঙ্ক একবারে তুলে নিবেন। একটা অঙ্ক যে প্রশ্নগুলো যেটা বলছি, পুরো প্রশ্নগুলো একবারে খাতায় তুলে নিবেন, তার অ্যান্সার গুলো লিখে রাখতে পারেন, পিডিএফ এর রেফারেন্স নাম্বার লিখে রাখতে পারেন, দেন একটা পরীক্ষা দিয়ে ফেলবেন। ঠিক আছে? প্রথমে যখন বীজগণিত গুলো করবেন তখন এটার জন্য 3 মিনিট করে সময় ধরে পরীক্ষা দিবেন। 3 মিনিট কমেন। যদি আপনার টোটাল 20টা অঙ্ক হয়, 60 মিনিট, 1 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দিবেন। যদি আপনার ধরেন 50টা অঙ্ক হয়, তাহলে 1.5 ঘন্টা, সরি 150 মিনিট আর কি, নট 1.5 ঘন্টা। ঠিক আছে? আর যে অঙ্কগুলা মানে 3 মিনিট করে ধরে করবেন প্রথম দিকে, দেন এই অঙ্ক পরীক্ষাটা 2বার দিবেন, 2 দিন হয়তো 2বার দিবেন, দেন একদিন করবেন 1.5 মিনিট করে সময় ধরে, দেখবেন কয়টা করতে পারছেন। ঠিক আছে?
ঠিক আছে? আপনি একই প্রশ্নে ৩ টা পরীক্ষা দিচ্ছেন। প্রশ্ন কিন্তু আপনিই করতেছেন। আপনি কিভাবে করতেন? এই বইয়ের অঙ্কগুলো সব তুলে নিচ্ছেন। এটা কোয়েশ্চেন ব্যাংক। এরকম করে আপনার ৩ টা কোয়েশ্চেন ব্যাংক হয়ে যাবে। পাটিগণিতে ১ টা, বীজগণিতে ১ টা, জ্যামিতিতে ১ টা। সো আই হোপ পাটিগণিত অলরেডি আপনি রেডি করে ফেলছেন। বীজগণিত যে চ্যাপ্টার গুলো করা হলে এগুলো করবেন। এবং এই প্রশ্নগুলো আমরা প্রায় হঠাৎ করে আমি একদিন আপনাদেরকে লাইভে হয়তো বলবো, লাইভ ক্লাসে, যে আপনাদের কোয়েশ্চেন ব্যাংকটা বের করেন তো, পাটিগণিত কোয়েশ্চেন ব্যাংকটা বের করেন। করে আজকে পরীক্ষা দিয়ে ফেলেন। র‍্যান্ডম বলবো, আবারও বলছি র‍্যান্ডম। সো ভাই যার কোয়েশ্চেন ব্যাংক রেডি না থাকলে ওইদিন কিন্তু আপনি ধরা খাবেন। সিমিলারলি হয়তো হঠাৎ করে মনে করেন আগামী মাসের একটা মাঝামাঝি একটা সময় বললাম, আচ্ছা আপনাদের বীজগণিত কোশ্চেন ব্যাংকটা বের করেন তো। হয়তো আপনারা বলবোও না যে আজকেই পরীক্ষা হবে। ঠিক আছে? দেন বলবো কয়টা প্রশ্ন আছে পরীক্ষা দিয়ে ফেলেন। ঠিক আছে? সো বি রেডি ফর দ্যাট। ওকে? বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।